স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। টানা দ্বিতীয়বার রাষ্ট্র চালানোর দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ, তবে টানা দায়িত্বে থাকতে পারেননি নবম সংসদের বেশিরভাগ মন্ত্রী। কেবল পদ নয়, দশম সংসদের দপ্তরও ধরে রাখতে পেরেছেন এমন কীর্তিমান মন্ত্রীদের একজন খন্দকার মোশাররফ হোসেন। আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে। তার আগের মেয়াদে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই জনশক্তি রপ্তানির দরজা ছিল বন্ধ, তবে বন্ধ থাকা মালয়েশিয়ায় সরকারি উদ্যোগে কম খরচে শ্রমিক নেওয়ার কার্যক্রম শুরু হয় তারই হাত ধরে। অসাধু আদম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধেও তাকে আপসহীন ভূমিকায় দেখেছি আমরা। আজকের আলাপচারিতা তাই। আমাদের সঙ্গে আছেন খন্দকার মোশাররফ হোসেন এবং তিনি আমাদের আজকে মুখোমুখি। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আজকে প্রথমবার আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আপনাকে পেয়ে আপনাকে স্বাগত। অত্যন্ত আনন্দিত আপনাদের টেলিভিশনে আসতে। মাননীয় মন্ত্রী, একটি প্রশ্ন না করলে নয়। আপনি বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক করেছেন, বুয়েটের অতিথি অধ্যাপক ছিলেন, যুক্তরাজ্য থেকে আপনি স্নাতকোত্তর করেছেন, আপনি জাতিসংঘের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে দক্ষিণ আফ্রিকায় দায়িত্ব পালন করেছেন। আপনার এই বর্ণাঢ্য কেরিয়ারের মধ্যে আপনি রাজনীতিতে কেন এলেন? এই প্রশ্নটা আজকে করার কি দরকার ছিল? আমার ক্যারিয়ারটা একটু অন্যরকম। আমি প্রকৌশলী হিসেবে শুরু করি কাজ এই জেলা বোর্ডে। আচ্ছা। জেলা বোর্ডের খুলনা জেলা বোর্ডে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম। ওখান থেকে চলে আসি আমি এলজিআরডি মিনিস্ট্রিতে। তখন আমি আত্মনিয়োগ করি এই রুরাল ডেভেলপমেন্ট সেক্টরটারে এই গ্রামীণ অবকাঠামো তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং একটা নতুন সিস্টেম করার জন্য আত্মনিয়োগ করি। তারই ফলশ্রুতি, লম্বা ইতিহাস, তারই ফলশ্রুতিতে এই এলজিইডি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা রাখি এবং আমি প্রথম এলজিইডি প্রধান প্রকৌশলী দায়িত্ব পালন করি। তারপরে এই সিস্টেমটা পপুলার পার্টিসিপেশনের মাধ্যমে রুরাল ডেভেলপমেন্টের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আফ্রিকায় চালু করার জন্য জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আমার নিয়ে যায়। তখন আমি আফ্রিকায় প্রায় 17 বছর আইএলওর জন্য কাজ করি এবং রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল ইনফ্রাস্ট্রাকচার এবং রুরাল এমপ্লয়মেন্টের উপরে কাজ করি। কাজ করে ওখানে কাজ শেষ করে রিটায়ার করে বাংলাদেশে আসি। তা যার কিছুই করার নাই সে রাজনীতি করে, সেটাও বলতে পারেন। মানে আমার এই প্রশ্নটা আসলে একটু পটভূমি আছে যে এইটা কি আপনার বৈবাহিক, আমরা সবাই জানি যে বৈবাহিক সম্পর্কে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্কিত, ওটার কোনো প্রভাব আছে কিনা রাজনীতিতে আসার? এটি কি অস্বীকার করা যাবে? প্রভাব নাই। রাজনৈতিক পরিবারের সাথে আত্মীয়তা, জি। আর আমরা পারিবারিকভাবে কিন্তু রাজনীতির সাথে 3 পুরুষ থেকে জড়িত। আচ্ছা। আমার দাদাও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমার বাবা রাজনীতিটা যতটা করেন নাই, কিন্তু সমাজসেবা আগাগোড়াই করছেন এবং তাদের ক্ষেত্র প্রস্তুতির কারণেই কিন্তু আমি এত অল্পর মধ্যে রাজনীতিতে চলে আসতে পারছি। আপনার পরিবারের প্রসঙ্গ যখন আসলোই, আমরা যখন কোনো আপনার মতো এরকম গুরুত্বপূর্ণ কোনো গেস্ট আমাদের এখানে আসেন, তখন স্বাভাবিকভাবেই সামাজিক ওয়েবসাইটগুলিতে যখন জানানো হয় যে আপনি আসছেন, তখন এটি নিয়ে অনেক ধরনের কথা আসে। একটি কথা প্রায়ই আসে যে আপনাদের পরিবারের সাথে যারা 1971 সালে বাংলাদেশের জন্মকে সমর্থন করে নাই, তাদের একটা বিশেষ সম্পর্ক ছিল। এই বিষয়টা কি আপনি একটু পরিষ্কার করবেন যে এইটা ধরেন একটা পারিবারিক সম্পর্ক, একটা প্রশ্ন করতে পারে এই কারণে যে আমার মার মাতৃকুল, মার মাতৃকুলে তারা স্বাধীনতার পক্ষে ছিল না। মানে আপনার নানা কামাল ইবনে ইউসুফ, যার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল, উনি কিন্তু আমার মার আপন মামাতো ভাই। আচ্ছা। চৌধুরী কামাল ইবনে ইউসুফ। সেই সুবাদে হয়তো অনেকে বলতে পারে
যে আমরা স্বাধীনতার পক্ষের সাথে ছিলাম না। তো এইটাও তো সত্যি কথা যে জাতির জনক বঙ্গবন্ধুর ফুপু তো আমাদের ঘরে, আমার দাদি ওনার আপন ফুপু। আচ্ছা, কাজেই এটা বলা যাবে না যে আমরা স্বাধীনতার পক্ষের না, দুই পক্ষেরই আমাদের আত্মীয়তা আচ্ছা। আছে। আর ঠিক আছে, আমরা অন্য প্রসঙ্গে আসি যে টানা দ্বিতীয়বার একই মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি পেলেন, সেজন্য আপনি আমাদের অভিনন্দন জানবেন। আবারও দশম সংসদের বেশিরভাগ মন্ত্রণালয়ের নতুন মুখ, কিন্তু আপনি একই পদ ও দপ্তরে আবার দায়িত্ব নিয়েছেন। এটা কি নবম সংসদের অন্য মন্ত্রীরা কি তাহলে আপনি বলবেন ব্যর্থ হয়েছেন, নাকি তাদের কোনো ঘাটতি ছিল? আপনার বিশ্লেষণটা কি? কারণ তাদের ব্যাপারে আমি তো কি অভিমত প্রকাশ করব। তাদের অনেক যারা মন্ত্রী হতে পারেন নাই, জি তাদের ব্যর্থতার কারণে হইতে পারেন না, এই কথাটা কিন্তু ঠিক না। জি একটা দল, একটা রাষ্ট্র চালাতে গেলে আমাদের নেত্রীর অনেক বিবেচনায় অনেক কিছু আনতে হয়। এখন মন্ত্রিত্ব দেয় নাই বলেই ওনারা ব্যর্থ, এই কথাটা কিন্তু বলা যাবে না। আচ্ছা, তাদের অন্য অন্য কোনো আরো বেশি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে, এটাই আমরা মনে করি এবং এটাই ঠিক। আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন, মানে এই সরকারের। সেক্ষেত্রে আমরা পত্রপত্রিকায় এবং অনলাইন পত্রপত্রিকার মাধ্যমে আমরাও রিপোর্ট করেছি যে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন যাতে কোনো ধরনের কোনো দুর্নীতি না হয় এবং কোনো ধরনের স্বজনপ্রীতি বা এরকম কোনো কিছু যাতে না হয়। আপনি কি আরেকটু বিস্তারিত বলবেন যে এই বিষয়ে এতটা গুরুত্ব কি তিনি সত্যি দিয়েছেন কিনা? আসলেও এটা তো ওনার ভূমিকা বক্তব্যে উনি মন্ত্রিসভা নিয়ে আলোচনা করেছেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে দুর্নীতি কোনো রকমেই প্রশ্রয় দেওয়া যাবে না। এবং গত মন্ত্রিসভাতে, মন্ত্রী পরিষদেও কিন্তু দুর্নীতির প্রশ্রয় উনি দেন নাই। এবং যাদের নামে দুর্নীতির কোনো রকম স্লাইটেস্ট ইঙ্গিতে আসছে তাদের সম্বন্ধে উনি অন্তত একটা সজাগ দৃষ্টি রাখছেন। আমরাও আশা করব যে এই নতুন মন্ত্রিসভা অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করবে, যেটা অতীতে আমরা করেছি, ভবিষ্যতে আমরা করব। আমরা দেখেছি যে পত্রপত্রিকায় যেসব মন্ত্রীদের নাম এসেছে, সাবেক মন্ত্রী যাদের কোনো না কোনো ভাবে সম্পদ অতি বেশি পরিমাণে বেড়েছে বলে হলফনামা উল্লেখ আছে, তারা এবার আর মন্ত্রী নেই। সুতরাং বোঝা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই ব্যাপারে খুব সজাগ আছেন এবারও। এবং এটা আমার কাছেও কিন্তু কেমন যেন একটা খটকা লাগছে যে এত তাড়াতাড়ি এত সম্পদ, এটা কিংবা সম্পদের দামও তো বেড়েছে, এটা তো আপনারা একটু বিবেচনা করবেন। যে জমির দাম এক সময় 2000 ছিল, সেটা তো এখন 20 লক্ষ 30 লক্ষ হয়ে গেছে। কাজে এই হিসাবের কোনো গরমিল আছে কিনা আমি ঠিক জানি না। 5 বছরের মধ্যে অবশ্য 2000টা 20 লক্ষ হয়েছে কিনা সেটা একটু আমি ঠিক এই প্রশ্ন আমি করলে আমি ঠিক এর জবাব দিতে পারবো না, আর আমি ওই লাইনে চিন্তাও করি না। আমাদের দর্শকদের মধ্যে একজন খুব একটু কৌতূহলী প্রশ্ন করেছেন যে পেশাদারি সম্পর্কের বাইরে যে আত্মীয়তা সম্পর্ক, সেটার মধ্যে একটা ব্যালেন্স কিভাবে করেন, সেটা একটা মুশকিলের ব্যাপার হয় কিনা? আমার কাছে এটা কোনো খুব একটা মুশকিলের ব্যাপার না, কারণ আমি থরো অ্যান্ড থরো এ প্রফেশনাল। আচ্ছা, একটা প্রকৌশলী দায়িত্ব পালন করেছি, একটা ডিপার্টমেন্টের চিফ ছিলাম, জাতিসংঘের আইএলওর চাকরিতে চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলাম, নির্বাচন করে জিতে আসছি, যোগ্যতার মাপকাঠিতে মন্ত্রী হয়েছি। কাজেই আমার সাথে আত্মীয়তা এবং পেশাদারিতে কোনো কনফ্লিক্ট আমি দেখি না, পারিবারিক পর্যায়ে কোনো রকম করে ঝামেলা না। আচ্ছা, আরেকটা ব্যাপার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে আপনার মন্ত্রণালয়ের অনেক কাজ করতে হয়, সেখানে আগের মন্ত্রী আর নেই, প্রতিমন্ত্রী হিসেবে নতুন মুখ। অনেকে বলছেন আগের মন্ত্রীকে আসলে থাকতে পারেননি, এতে সুবিধা, মানে নতুন প্রতিমন্ত্রী এসেছেন, আগের মন্ত্রী নেই, এটা সুবিধা হলো না অসুবিধা হলো আপনার জন্য? ব্যাপারটা তো একদিনের, আজকে তো প্রথম আমরা মন্ত্রণালয়ে আসছি। ফার্স্ট ইমপ্রেশনটা, আমাদের ফার্স্ট ইমপ্রেশন, ও আমার একেবারে ছোট ভাই, আমার সাথে খুবই তার সম্পর্ক খুব ভালো। জি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমার মন্ত্রণালয়ের খুব ক্লোজ কোঅপারেশনে কাজ করতে হয়, কারণ তারা অ্যাডভান্স ফোর্স। বিদেশে
আর আরেকটা জিনিস কিন্তু অনেকে ভুল বুঝেন যে অ্যাম্বাসেডর হলেই যে সে পররাষ্ট্র মন্ত্রণালয় তা তো না। না, তা না। অ্যাম্বাসেডর উনি রাষ্ট্রের রাষ্ট্রপতির ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, সে ওইখানে সরকারের প্রতিনিধি। এই সুবাদে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেই আমাদের যোগ, সেটা কিন্তু কথা ঠিক না। আমরা অ্যাম্বাসেডরের মাধ্যমে কাজ করছি এবং সেই সুবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব ক্লোজ কোঅপারেশন আমাদের কাজ করতে হয়। এর মানে এই নয় যে মন্ত্রীর সাথে একটা খুব ভালো সম্পর্ক না থাকলে ওখানে কাজ করা যাবে না। আমরা একটা অবশ্য দেখেছি যে নবম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। বিশেষ করে পত্রপত্রিকাগুলি এগুলি বিভিন্ন সময় অভিযোগ তুলে বলেছে জনশক্তি রপ্তানি ক্ষেত্রে নেতিবাচক প্রভাবের কথা বিশেষজ্ঞরা বলেছেন বলে মিডিয়া বলেছেন। যেমন একটি উদাহরণ এখানে আমি একটু ইন্টারভেন করি। জি, আমাদের কিন্তু সমন্বয়হীনতার কোনো প্রশ্নই ছিল না। যদি ফিগার দেখেন, 4 দলীয় জোটের আমলে তাদের 5 বছরে তারা 13,07,000 লোক পাঠাতে পারছে। আমরা অবশ্য যে বিলবোর্ডটি আপনারা দিয়েছেন সেখানে 15,75,587 জনের কথা আছে। না, 13,07,000 এই বিলবোর্ডটি না, আমরা আমাদের কথা আমরা বলি। আচ্ছা আচ্ছা, না আর বিএনপি আমলে, হ্যাঁ, আর আমাদের আমলে 24,50,51,000 লোক গেছে। ওকে, এখানে 22,50,180 জনের কথা আছে অবশ্য। আমাদের 5 বছরেই তো শেষ হলো কেবল। জি, ওইটা বোধহয় আরো 2 মাস আগের। জি, আগের বিলবোর্ড। আচ্ছা, জি, ওই বিলবোর্ড গুলি জি নভেম্বরের বিলবোর্ড, নভেম্বরের আর বিলবোর্ড। ধরেন রেমিটেন্সও আমাদের প্রায় 61 বিলিয়ন, 61.5 বিলিয়ন ডলার আসছে। আর 4 দলীয় জোটের আমলে 24 কত আসছে, 13, 18, 19 বিলিয়ন আসছে। কাজেই সমন্বয়হীনতা থাকলে আমাদের প্রবৃদ্ধির হার কিন্তু এত হতো না। বিগত জোট সরকার আমলে সরকারের আন্ডারে সমন্বয় হয় না, তার কোনো। বিগত সরকার আমলে এসছে 18.36 বিলিয়ন মার্কিন ডলার, আপনাদের সময় এসছে 4 গুণ প্রায় 58.39 বিলিয়ন না, এরপরেও একেবারে লেটেস্ট বলতে যে আরো একটু বেড়ে 61 বিলিয়ন, 61.90। কিন্তু একটা বিষয় পত্রপত্রিকা বারবার ওই সমন্বয়হীনতার কথা গিয়ে বলেছে, অসাধু আদম ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধ করতে গিয়ে আপনি যখন ব্যক্তিগতভাবে দৌড়াদৌড়ি করছেন এবং বাইরের সাথে আপনার মন্ত্রণালয়ের সম্পর্কের অবনতি হয়েছে, তখন আমরা দেখেছি ওই সময় পররাষ্ট্রমন্ত্রী বাইরের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি থাকছেন। সেই ক্ষেত্রে সেই জন্য বলছে যে এটা আমি ব্যক্তিগত বিষয় হবে। আমি কিন্তু বাইরে তো মন্ত্রণালয়ের বিরুদ্ধে হরতালেও গেল, বয়কটে গেল। এখন আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য তো বাইরের সাথে কোনো চ্যালেঞ্জ দেওয়া না। আর এইটা কিন্তু আপনারা সাংবাদিকরা কিভাবে দেখেন জানি না, তারা কিন্তু রিক্রুটিং এজেন্ট, তারা জনশক্তি কন্ট্রাক্টর না, সাপ্লায়ার না, তারা এজেন্ট, আমাদের সরকারের নিবন্ধিত এজেন্ট। রাইট। এজেন্টের বাংলা মানে কি? দালাল তো আপনি বলতেছেন, আমি ভদ্রভাবে বলবো প্রতিনিধি। আচ্ছা, কাজেই তারা তাদেরকে যদি কোনো সময় ইন্ডিপেন্ডেন্ট কিংবা প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে থাকছেন, তাহলে তারা কিন্তু তাদের নিবন্ধনের যেসব শর্ত ছিল সেগুলা ব্যত্যয় ঘটাইছেন। তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সত্তা নাই। রাইট। তারা নিজেরা সরকারের নির্দেশনা ছাড়া তারা নিজেরা কোনো কাজ করতে পারে না। কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি মাননীয় মন্ত্রী, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আপনার কাছে আরো জানতে চাইবো যে বাইরের সম্পর্কের অবনতির ক্ষেত্রে কখনো কখনো তারা মানে এটা জনশক্তি এসে এই বিষয়ে আপনার কাছে আরো জানতে চাইবো যে বাইরের সম্পর্কের অবনতির ক্ষেত্রে কখনো কখনো তারা
মানে এটা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে তাদের যে প্রতিনিধিত্বমূলক কাজ সেটা বন্ধের হুমকি দিয়েছে, এই বিষয়টি নিয়ে নতুন করে আপনি ভাবছেন কিনা? কারণ আমরা দেখেছি 1976 সাল থেকে একটি হিসাব আমাদের কাছে আসে যে প্রায় 80 থেকে 90 লাখ কর্মী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গেছেন, এটা 1 কোটি হতে পারে। এর মধ্যে সরকারিভাবে হয়তো বড় জোর লাখখানেক লোক বিদেশ গেছেন, বাকি লোক তো বাইরের মাধ্যমে গিয়েছেন। সেটা যদি তারা বন্ধ করে দেয়, বাইরের মাধ্যমে একটা লোকও যায় না, মানে বাইরের কোনো অস্তিত্বই নাই। বাইরের মাধ্যমে একটা লোকও জানে, যা গেছে সরকারের মাধ্যমে গেছে। আমাদের স্মার্ট কার্ড ছাড়া, আমাদের অনুমতি ছাড়া একটা লোক না, সেই স্মার্ট কার্ড তো আপনি ইন্ট্রোডিউস করেছেন। আমি 1976 সালের কথা থেকে 76 সালে বাইরে কোনো লোক পাঠায়, বাইরে লোক পাঠায় একটা লোক। আপনি এই বিষয়টি যদি আরেকটু বিস্তারিত ভাবে বলেন তাহলে আমাদের জন্য, দর্শকদের জন্য সুবিধা হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে মাননীয় মন্ত্রী। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে মাননীয় মন্ত্রী, আপনার জন্য বেশ কয়েকটি প্রশ্ন আছে, আমি যদি আপনার অনুমতি নিয়ে একটু প্রশ্নগুলি পড়ে শোনাই। জামাল, উনি বলছেন যে সংযুক্ত আরব আমিরাতে 1.5 বছর ধরে ভিসা স্টপ আছে, কখন এটি খুলতে পারবে? একজন দর্শক, উনি মিজান, উনি মুন্সিগঞ্জ থেকে বলছেন যে কুয়েত কবে আবার কুয়েতে লোক যেতে পারবে? রায়হান একজন বলছেন যে সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি আরব 5 বছর ধরে নতুন কোনো লোক নিচ্ছে না, এইটা আপনি কি বলবেন? এবং মালয়েশিয়ায় রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা লাগবে এবং মালয়েশিয়াতে কতজন এই পর্যন্ত গিয়েছে, এটাও একটি প্রশ্ন। খুব ভালো প্রশ্ন, এগুলো খুবই ভালো প্রশ্ন। আরব এমিরেট আমাদের বন্ধু আছে, সেটা আমাদের কারণে না, আর শুধু বাংলাদেশের থেকে বন্ধ না, আরো 5-6টা দেশের জন্য আরব এমিরেট ভিসা বন্ধ রেখেছে। কারণ আরব এমিরেটে তারা স্টক টেকিং করছিল যে তাদের বিদেশি কোন কোন দেশের লোক কোথায় আছে এবং কত সংখ্যায় আছে। আমাদের কাছে যা খবর, তাদের এই স্টক টেকিংটা তারা শেষ করেছে এবং আগামী 2-3 মাসের মধ্যেই আবার তারা লোক নেওয়া শুরু করবে। আর একটা জিনিস ভুললে চলবে না, পৃথিবী কিন্তু একটা বৈশ্বিক মান্দার মধ্যে যাচ্ছে, অর্থনৈতিক মান্দা। এটা আমার সুনামি হিসেবেই অনেক অর্থনীতিবিদ এটাকে অভিহিত করেছেন। এই মন্দাটার এইটা প্রভাব গত বছর কাটায় ওঠার কথা ছিল, এই বছরও কিন্তু গত বছর পর্যন্ত এই মন্দাটা খুব শক্তভাবে ছিল। এই কারণেও মিডল ইস্টার্ন কান্ট্রিতে সব দেশেই, জিসিসির সবকটা দেশেই তাদের অর্থনৈতিক মন্দার কারণে তাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি স্থবির হয়েছিল। এখন তারা আবার ক্রিয়াকর্ম শুরু করছে। আমার যে ভাই প্রশ্ন করছেন যে কুয়েতের অবস্থান কি, কুয়েতেও 7 বছর কোনো লোক যায় নাই। এই গত মাসেই আমরা 550 লোকের ডিমান্ড পেয়েছি এবং লোক আমরা পাঠাচ্ছি কুয়েতে। সৌদি আরবিয়ার সাথেও আমাদের ব্যাপক আলোচনা হয়েছে। তাদের 2টা টিম আমাদের দেশে ঘুরে গেছেন, আমাদের প্রস্তুতি দেখে গেছেন, আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো দেখে গেছেন। আমরা আশা করছি আগামী মাসের মধ্যেই সৌদি মার্কেটও আমাদের পুরোপুরিভাবে উন্মুক্ত হয়ে যাবে। মালয়েশিয়াতে সরকারিভাবে কত লোক গিয়েছে? মালয়েশিয়াতে সরকারিভাবে 2000-এর উপরে লোক গেছে। আমাদের একজন দর্শক সোলাইমান, উনি বলছেন মালয়েশিয়া যাবার লটারিতে নির্বাচিত হয়েছিলাম কিন্তু আর কোনো খবর নেই। খবর পাবেন উনি, খুব তাড়াতাড়ি খবর পাবেন। কারণ মালয়েশিয়ায় এখন আমরা শুধু প্লান্টেশনের জন্যই 14.5 লক্ষ লোকের রেজিস্ট্রেশন পেয়েছি। 14.5 লক্ষ লোকের রেজিস্ট্রেশন। 14.5 লক্ষ লোক বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারবে, মালয়েশিয়া যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। জি, আচ্ছা। এবারই প্রথম বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে রেজিস্ট্রেশন হয়েছে। অতীতে যেসব অঞ্চলে আমাদের রিক্রুটিং এজেন্টদের সংখ্যা বেশি ছিল সেখান থেকে লোক যেত। খুব ব্যালেন্স ভাবে বাংলাদেশের সব জায়গার অঞ্চল থেকে যেতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে রেজিস্ট্রেশন করাতে সক্ষম হয়েছি এবং কোটা ভিত্তিক আমরা প্রত্যেকটা থানার থেকে, উপজেলার থেকে লোক লটারির মাধ্যমে পাঠাচ্ছি। আচ্ছা,
একজন আবার প্রশ্ন করেছেন যে আপনি যদি এক বছরে 1000 লোক পাঠাতে পারেন তাহলে 14 লক্ষ লোকের রেজিস্ট্রেশন যারা করেছে তাদের পাঠাতে তো অনেক। এখন উনি যেটা প্রশ্ন করছেন যে যে গুণ লোক ভাগ- পাঠানো, কিন্তু আমি লোক পাঠানোর আপনি কাজটা এনে আমি দিচ্ছেন। আমার ও যে দেশে ডিমান্ড থাকলে, এটা তো পিএস মরিচ না, কনজিউমার আইটেম না, সে ইচ্ছে করলেই মার্কেটিং করে পাঠাই দেবো। তাদের দেশের ইকোনমিক কন্ডিশনে তাদের লোক দরকার লাগলে না তারা লোক নিবে। আচ্ছা, এবং আমাদের কাজটা হইতেছে যে তাদের লোক ডিমান্ডটা আমরা যত তাড়াতাড়ি ফুলফিল করতে পারবো এবং যত ভালো লোক দিয়ে আমরা দিতে পারবো, ভবিষ্যতে ততই আমরা লোক বিদেশে পাঠাতে পারবো। একটি প্রশ্ন আসছে যে আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ঠিক সময় জানালেও ওয়ার্ল্ড এক্সপো 2020 স্বাগতিক পক্ষ হিসেবে রাশিয়াকে সমর্থন দেয় বাংলাদেশ, অথচ আরব আমিরাতকে ভোট দিলে বন্ধ দরজা খুলতো আর এই আয়োজনে বিশাল অবকাঠামো নির্মাণের জন্য লাখ লাখ শ্রমিক পাঠানোর সুযোগ পেত। এক্ষেত্রে জনশক্তি রপ্তানির চেয়ে আমাদের সরকারি দল রাজনৈতিকভাবে লাভবান হওয়ার দিকে বেশি নজর দিয়েছে বলে অভিযোগ আছে। শেষ পর্যন্ত আবার বাংলাদেশ আরব আমিরাতকেও ভোটটি দিয়েছে আমরা যতদূর জানি আর কি। ব্যালেন্স তো হয়েই গেছে। না, কিন্তু প্রথম দিকে সেটা দেওয়ার ক্ষেত্রে কি রাজনৈতিক বিবেচনায় প্রাধান্য এখন পেয়েছে? রাজনৈতিক বিবেচনা ধরেন, রাশিয়াও তো আমাদের ঘনিষ্ঠ বন্ধু। জি। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা যথেষ্ট অবদান রেখেছিল। জি, কাজেই আমরা যদি রাশিয়ার দিকে সমর্থনের হাত বাড়িয়ে থাকি, এটা তো অন্যায় কিছু করিনি। আর এটা তো আমরা আরব আমিরাতের বিরুদ্ধেও তো আমরা যাইনি। 2022 সালে বিশ্বকাপ সামনে রেখে কাতারে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। এই অবকাঠামোর জন্য ভারত, নেপাল, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো অলরেডি লোক পাঠানোর যে প্রক্রিয়া সেটা শুরু করেছে। জনশক্তি রপ্তানির সম্প্রসারণ একরকম নিশ্চিতই করেছে তারা। আমরা এই বাজার ধরার ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছি বলা যায়, যে কারণ কাতারের বন্ধ দরজা আমরা এখনো খুলতে পারি নাই। এটা কি এই কথাটা কে বললো আমি তো বুঝতে পারতেছি না। কাতারের বন্ধ দরজা কি খুলেছে? হ্যাঁ, কাতারে আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। এমনকি কাতারে মহিলা কর্মী নেওয়ার জন্য তারা ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। প্রথম আলো এরকম একটি কথা বলেছে যে দেশ দুবাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো 2020 ও কাতার বিশ্বকাপ 2022 কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ দুটিতে ব্যাপক অবকাঠামো তৈরি হলেও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এসব দেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সম্ভাবনা এখনো অনিশ্চিত। তাহলে কি এই কথাটা বেজলেস? এটা কথাটা ঠিক না। এটা ভিত্তিহীন কথা। এটা ঠিক না। আরব আমিরাতে আমাদের 13 লক্ষের উপরে লোক আছে, সৌদি আরবে 22 লক্ষ লোক আছে, কাতারে 5 লক্ষ লোক আছে। এগুলো যদি তাদের সাথে আমাদের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকলে কি এতগুলো লোক যেতে পারিছে? তাও একটা কথা। মালয়েশিয়ায় সরকারি উদ্যোগে জনশক্তি রপ্তানি চালুর বিষয়টি খুবই ভালো উদ্যোগ হিসেবে সব জায়গায় খুব অনেক বেশি প্রশংসিত হয়েছে। এত কম টাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করা গেছে, বিশেষ করে আপনার আপোষহীন মনোভাবের কাছে। কিন্তু আপনি যদি দেখেন যে কালের কণ্ঠ পত্রিকা সেপ্টেম্বর মাসে রিপোর্ট করছে যে মাত্র 250 লোক 14.5 লাখ নিবন্ধনের মধ্যে, মানে সেটা সেপ্টেম্বর 2013 পর্যন্ত 250 লোক এই সরকারি উদ্যোগে যেতে পেরেছেন। আপনি এই বছর বা এই সময়টা কি এটা আরেকটু স্পিড আপ হবে বা কিভাবে হবে আপনি কি মনে করছেন? এখন বিষয়টা তো, যদি আপনারা মনে করেন যে আমরা ইচ্ছা করলে প্লেনে উঠে লোক পাঠাতে পারি, এখন কালের কণ্ঠের সাংবাদিক কোন অ্যাঙ্গেল থেকে রিপোর্টটা করছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। লোক যদি যে দেশে যাবে তাদের যদি ডিমান্ড ক্রিয়েট না হয়, আমি কি ইচ্ছা করলে প্লেনে লোক উঠে দিতে পারবো না। এখন একটা পদ্ধতির মধ্যে আমরা দুইটা সরকারি একটা পদ্ধতি আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। ভুললে চলবে না, মালয়েশিয়ার বাজার আমাদের মুখের উপর তিনবার বন্ধ হয়ে গেছে। রাইট। আর 3 বার বন্ধ হয়ে গেছেই কিন্তু অব্যবস্থার কারণে। হাজারে হাজারে লোক বিগত সরকার পাঠিয়েছে, তাদের কোনো নিরাপত্তার কথা চিন্তা না করে, তাদের চাকরির নিশ্চয়তা না দেখে পাঠাইছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ফোরামে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত পর্যায়ে বিষয়ে আলোচনা হয়েছে। আমি 3 বার মালয়েশিয়ায় গেছি, তাদের সরকার উচ্চ পর্যায়ে আলোচনা করেছি এবং এই সিস্টেমটা আমরা ডেভেলপ করছি। এই সিস্টেমটা নতুন একটা কিছু চালু করতে, এর মধ্যে ভুললে চলবে না, মালয়েশিয়া একটা জেনারেল ইলেকশন হয়ে গেছে, আমাদেরও এখানে একটা ইলেকশন হয়ে গেছে। কাজে অর্থনৈতিক অ্যাক্টিভিটিস করতে গেলে একটা নতুন সরকার আসছে,
তারা নতুনভাবে শপথ করছে, তারপরে আমি আবার নতুন সরকারের সাথে আলোচনা করেছি। এখন এমন একটা পর্যায়ে আসছে যে প্রতি সপ্তাহে 1000 থেকে 2000 লোক যাবে, সেই আলোচনা হচ্ছে। এমন হতে পারে আমি হয়তো এই মাসের শেষে মালয়েশিয়া আবার যে এই সমস্ত বিষয়টা একটা সিস্টেমের মধ্যে আনার আলোচনা করব। আর শুধু এখন তো প্লান্টেশন সেক্টরে তারা লোক নিচ্ছে, আরো অন্যান্য সেক্টরে লোক নেওয়ার কথা অনেকটা অগ্রসর হয়ে গেছে। আমি হয়তো একটা এগ্রিমেন্ট এই মাসের মধ্যে সই করে ফেলতে পারবো। আপনি নিজে একজন প্রকৌশলী এবং যিনি বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা প্রায় প্রতিষ্ঠাতা, কিন্তু স্কিলড লোকের ব্যাপারে আপনি অনেকবারই বলেছেন এবং গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের আরো স্কিল লেবার বিদেশে পাঠানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই সরকারের গতবারের যে কিন্তু স্কিলড লোকের ব্যাপারে আপনি অনেকবারই বলেছেন এবং গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের আরো স্কিল লেবার বিদেশে পাঠানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই সরকারের গতবারের যে উদ্যোগ সেটার ক্ষেত্রে কি আপনি সন্তুষ্ট? আমরা কিন্তু অনেক এই বিষয়ে অনেক এগিয়ে গেছি। আমাদের এখন বর্তমানে 38টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, আরো 35টা ট্রেনিং সেন্টার আমরা এই বছরের মাঝামাঝি শেষ করে। যারা পাশ করে বেরোচ্ছে তাদের কি খুব ভালো? তাদের প্রায় 70-80% লোকই তো চাকরি বিদেশে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা পাশ করতেছে, ট্রেনিং নিচ্ছে, তাদের আমরা নিশ্চিত করতেছি বিদেশে যাওয়া। আরো 35টি প্রতিষ্ঠান, আরো 35টা করে আমরা ট্রেনিং এ গেলে বছরে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ লোক আমরা ট্রেনিং দিতে পারবো 46টা ট্রেডে। এবং নতুন শ্রম বাজারও উন্মুক্ত হবে। তারপরেও এটা আমি আপনার মাধ্যমে দেশবাসী জানাতে চাই, আমি অস্ট্রেলিয়ার সাথে ট্যাফে টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশনের সাথে এগ্রিমেন্ট সই করে ফেলছি। আচ্ছা, তাদের একটা টিম এপ্রিল মাসের মাঝামাঝি আসছে। তারা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনারদের ট্রেনিং দিবে এবং তাদের সার্টিফিকেশন সারা পৃথিবীতে গ্রহণযোগ্য। তাদের সার্টিফিকেশন পেলে আমরা ইউরোপ, আমেরিকার এই আর্টিজান লেভেলের যে কোনো লেভেলের লোক আমরা পাঠাতে পারবো। মাননীয় মন্ত্রী, আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর যে দুটি বিষয় আমরা প্রথমে আলোচনা করতে চাই, যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিকদের নির্যাতিত হওয়ার খবর পাওয়া যায়, সেই ক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা আমাদের সরকার কি ভূমিকা রাখছে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের বিস্তারে গত কয়েক বছরের যে ধারাবাহিক প্রতিবন্ধকতা, এর সঙ্গে মানবতা বিরোধীদের অপরাধের বিচারের এক ধরনের যোগসূত্র অনেকে খুঁজতে চেষ্টা করেন। এই সম্পর্কে আপনি কি বলবেন? সত্যিকার এরকম কোনো যোগসূত্র আছে কিনা যে এদেরকে ফাঁসি বা এদেরকে শাস্তি দিলে এটা বাজার বন্ধ হয়ে যাওয়ার একটা জুজু আছে? আপনি যদি এটা নিয়ে একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। মাননীয় মন্ত্রী, বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিকদের নিরাপত্তা সরকারের ভূমিকা জানতে চেয়েছিলাম, যে মধ্যপ্রাচ্যের ধারাবাহিক প্রতিবন্ধকতার পিছনে যুদ্ধাপরাধীদের বিচারের কোনো যোগসূত্র আছে কিনা। আমাদের দর্শক একজন মামুন, শুভ, ওনারা জানতে চেয়েছেন যে ইউরোপ, আমেরিকা বা কানাডার মতো বড় বা অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলিতে মানুষ পাঠানোর আপনার কোনো? 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী শ্রমিকদের নিয়ে নানান কথা হয়। তাদের নিরাপত্তার কি ব্যবস্থা? তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা তাদের ইকোনমিক পাওয়ারের জন্য ইন্স্যুরেন্সের, কোনো নারী শ্রমিক উইদাউট ইন্স্যুরেন্স যাচ্ছে না। আচ্ছা, আমরা যে স্পন্সর তারে বাধ্য করি যে তুমি যদি ইনশিওর করো তাহলে লোক নিতে পারবা। আর আমরা 3 সপ্তাহের খুব ইন্টেন্সিভ ট্রেনিং দেই। ট্রেনিংটা তার কি কি এক্সপেক্টেড কাজ আছে সেইগুলো, নতুন যেসব হাউস হোল্ড ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্টগুলো আমাদের 14টা ট্রেনিং সেন্টারে আমরা ট্রেনিং দিই। তাদের প্রপারলি ট্রেন করার পরে তাদের একটা পাওয়ার থাকে, নেগোসিয়েশন স্কিল আসে। অতীতে আমরা খবরের কাগজে নির্যাতনের খবর পেয়েছি, গত 6-8 মাস থেকে নির্যাতনের খবর একেবারেই আমরা পাচ্ছি না, কারণ তাদের আমরা প্রপার ট্রেনিং দিয়ে পাঠাচ্ছি। আর লেবার অ্যাটাচিদের সাথে তাদের রেগুলার যোগাযোগ হয়। আচ্ছা,
আর যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের সাথে শ্রম শক্তি রপ্তানির সাথে কোনো সংযোগ নাই। এমনকি একটি কথা বলা যে মধ্যপ্রাচ্যে সাংঘাতিক রকম সম্পর্কের অবনতি ঘটেছে আমাদের আমার নজরে তো কোনো সময় পড়ে না। আমি তো কন্টিনিউয়াসলি তিনটে মন্ত্রিসভার একই মন্ত্রী ছিলাম। আমি মিডল ইস্টার্নের সবকটা দেশেই গেছি, কোথাও এর কোনো প্রতিবন্ধকতা নাই। আচ্ছা, একটি বিষয় আমাদের গবেষক দল আপনার নজরে এনেছে, সেটি হচ্ছে এরকম যে বাংলাদেশ দুবাইকে ভোট না দেওয়া বিবেকে, মানে এটি প্রথম আলোতে 11 জানুয়ারি প্রকাশ হয়েছে, যে বিপাকে পড়েছেন আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। প্রতিশোধ নিতে আমিরাতের পুলিশ বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অবৈধ শ্রমিকদের পাশাপাশি বৈধ শ্রমিকদেরও যেখানে সেখান থেকে কারণ ছাড়াই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আপনার এরকম কোনো কিছু নজরে আসছে কিনা? আমাদের নজরে এরকম আসে নাই। এখন মাঝে মাঝে পুলিশ রেইড হয়, সেটা বাংলাদেশে টার্গেট করে করা হচ্ছে, এরকম কোনো খবর আমাদের কাছে না। আচ্ছা, আরেকটি অন্য বিষয়ে প্রশ্ন করেছে, একটা প্রশ্ন যেটা ছিল যে ইউরোপের মার্কেটের জন্য আমরা কি চিন্তা করছি, এটা কিন্তু একটা খুবই ভালো প্রশ্ন। এই ইউরোপ আমেরিকার মার্কেটে আমাদের শ্রম শক্তি যাওয়ার কিন্তু ব্যাপক সম্ভাবনা আছে। আমরা যে ট্রেনিং ইনস্টিটিউটের কথাগুলো আপনাদের বললাম, আমরা ট্রেনিং ইনস্টিটিউট আমরা অলরেডি এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে ট্রেনিং সম্পর্কিত একটা বড় আকারের প্রজেক্ট নিচ্ছি। অস্ট্রেলিয়া ট্যাফে টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন বলে একটা সংগঠন আছে, তারা এই আর্টিজানদের ট্রেনিং দেয়। ইউকে সিটি অ্যান্ড গিলস বলে একটা অর্গানাইজেশন আছে, তারাও ট্রেনিং এবং সার্টিফিকেশন দেয়। তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি, তারা আসবে আমাদের এখানে এবং আমাদের ট্রেনারদের ট্রেনিং দিবে এবং তারা পরীক্ষা কন্ডাক্ট করবে। এইসব যেমন প্লাম্বার, কার্পেন্টার, ম্যাসন, এইসব ওয়ার্কিং লেভেলের আর্টিজান আমরা তৈরি করতেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। এদের এই সার্টিফিকেশনগুলো আমরা দিতে পারলেই ইউরোপ আমেরিকা অন্য সব মার্কেটে আমরা লোক পাঠাতে পারবো। এবং এটা আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে একটা বড় আকারে প্রজেক্ট নিচ্ছি। এটা এই বছরের শেষে আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, একই ধরনের এসএমএস অনেক কয়টা আসছে, আপনি বলেছেন, আবার যদি একটু বলতেন যে একটু ইয়ে করার জন্য। রানা উনি এসএমএস পাঠাচ্ছেন যে কুয়েতে আমাদের কত মানুষ আসলে পাঠানো হয়েছে বা ভবিষ্যতে কত মানুষ পাঠানো হতে পারে নিকট ভবিষ্যতে, উনি খুব অ্যাংশাস হয়ে জানতে চাচ্ছেন। আসলে কুয়েতে আমাদের প্রায় 5 লক্ষর মতো লোক আছে এই মুহূর্তে আছে। কুয়েতের কত লোক পাঠাতে পারবে এটা তো আন্দাজে বলা যাবে না। গত 5 বছরে কত লোক পাঠানো গেছে? গত 5 বছর তো বন্ধ ছিল, এখন খুলতেছে। এবার 500 লোক আমরা পাঠাইছি। জি, আমি নিজেও তো যাওয়ার কথা চিন্তা করছি যে ওখানে যে ওদের লেবার মিনিস্টারের সাথে আলাপ করব। আমি এখন অফ হ্যান্ড কিছু বলতে পারতেছি না, কিন্তু বাজার খুললে আরো 1-2 লক্ষ লোক যাওয়ার কোনো বিষয় না। আর এই অর্থনৈতিক মান্দাটা কাটায় উঠতে পারলে মিডল ইস্টার্ন কান্ট্রিতে কিন্তু ব্যাপক হারে ওদের ইনভেস্টমেন্ট, ওদের কাজ শুরু হবে। আচ্ছা, কাজে আমরা যেটা প্রত্যাশা করতেছি, লক্ষ লক্ষ লোক আমরা আবার জিসিসি কান্ট্রিতে পাঠাতে পারবো। এবং তার প্রস্তুতি হিসেবে আমরা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। আচ্ছা, 2013 সালে 2012 সালের তুলনায় জনশক্তি রপ্তানি 32% কম হয়েছে। আমাদের কাছে যে প্রতিবেদনটি আছে সেটা বলছে যে 2012 সালে জনশক্তি রপ্তানি হয়েছিল 6,07,000 জন, 2013-তে সেটা নেমে এসেছিল 4,10,000। এটা কি কোনো বিশেষ কারণ আছে? এটা ওই অর্থনৈতিক মন্দার কারণে। এই বছর কি আরেকটু কম? মিডল ইস্টার্ন কান্ট্রিজে ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন স্ট্যাগন্যান্ট হয়ে গেছিল। আচ্ছা, তারপরেও যে আমরা 4 লক্ষ লোক পাঠাতে পেরেছি, এটা আমরা বলবো আমাদের শ্রম কূটনীতির একটা সার্থক কিসের জন্য। আচ্ছা, ওকে। নির্বাচনকালীন সরকারের সময় আপনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পোশাক শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা হবে। ক্ষমতায় এসেছেন যদিও আপনি মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, কিন্তু আপনি মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য, এই বিষয়ে আপনি আপনার চাপটি অব্যাহত রাখবেন কিনা? অবশ্যই, অবশ্যই। কারণ তাদের যে বেতনের যেটাই আমরা বাড়াই না কেন, আবাসনের সাথে সাথেই বাড়ি ভাড়া বেড়ে যায়। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু একটা প্রাগমেটিক ডিসিশন নিয়ে রেখেছেন। তাদের ডরমেটরি করার জন্য মাত্র 1% সার্ভিস চার্জে
100 কোটি টাকার ব্যবস্থা করা আছে। আমরা ফ্যাক্টরি ওনারদের এনকারেজ করব তারা যেন এই তাদের শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা করে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েরা আসে কাজ করার জন্য, তাদের অনেকেরই আবাসনের ব্যবস্থা না থাকার কারণে নানান রকম বিপাকে পড়ে। আমরা আরো একটি বিরতি নিচ্ছি মাননীয় মন্ত্রী। বিরতির পর আপনার সার্বিক রাজনীতি নিয়ে দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব। একটি বিষয় হচ্ছে যে এই বর্তমান যে সরকার, সেই সরকারের বিরোধী দলে আসলে প্রধান বিরোধী রাজনৈতিক দল নেই, বিষয়টি আপনি কিভাবে দেখেন। আরেকটি বিষয় যেটি দিয়ে আসলে শুরু করেছিলাম যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে একদমই একটি ফার্ম পজিশন নিয়েছেন, এমনকি ফরিদপুরে শুরু করেছিলাম যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে একদমই একটি ফার্ম পজিশন নিয়েছেন, এমনকি ফরিদপুরে জনসভায় গিয়ে বলেছেন যে আসলে দুর্নীতির সাথে যাদের নাম আসছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তারা কেউ আমার আত্মীয় নয় এবং তারা কেউ আমার আত্মীয় হতে পারে না। এই বিষয়টি আপনাকে কি চিন্তার খোরাক দেয়? এই দুটি বিষয় নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে শেষ করবো। ফিরলাম আজকের বাংলাদেশে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে অনেক প্রশ্ন আসছে। একটি প্রশ্ন আসছে এরকম, ডক্টর মিতু উনি বলছেন যে কেন প্রতিদিনই আসলে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে অস্ট্রেলিয়া সহ অন্যান্য উন্নত দেশের ডাক্তার নেয়ার পরিমাণ। আর একটি প্রশ্ন আসছে যে বেলারুশের শ্রমবাজারটি সেই অর্থে উন্মুক্ত হয়েছে কিনা। আর বিরতির আগে আমরা আপনাকে জানতে চাইছিলাম যে প্রধান বিরোধী দল ছাড়া যে সরকার, সেটি আপনি কিভাবে দেখেন? ডাক্তারদের ডিমান্ড হ্রাস পাচ্ছে এটা কথা ঠিক না। কথাটা হচ্ছে আমাদের বোয়েসেল বলে একটা সংগঠন আছে যেখানে আমরা প্রফেশনালদের বিদেশে পাঠাই। ডিমান্ড আসলেই আমরা এটা প্রসেস করি। এখন কানাডার অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে তারা ইমিগ্রেশনের উপরে জোর দেয়। তারা শর্ট টার্ম মাইগ্রেশনে বিশ্বাস করে না তারা। তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশনের এখন অনেক অনেক বাধ্যবাধকতা এসে গেছে, সেই কারণে বোধহয় একটু ডিলে হচ্ছে। কাজে এটা আর আমাদের সার্টিফিকেশনটাও সেইভাবে আনতে হবে, তাহলে আমার মনে হয় ডাক্তারদের ডিমান্ড কমবে না। বেলারুশের মার্কেট আমাদের ওপেন হয়ে গেছে। বেলারুশে বোধহয় গত বছর 150 লোক মতো লোক গেছে। আমরা আরো ভবিষ্যতে আরো ডিমান্ড আশা করছি। আর প্রধান বিরোধী দল নাই এখন, কেউ যদি জুজুর ভয়তে না আসে আমরা কি করতে পারি? ইলেকশন করেই দেখতেন ওনরা। ইলেকশন তো করছিলেন এবং 5টা পৌরসভায় তো সিটি কর্পোরেশন জিতছিলেন। তারপরেও যদি বলেন যে রিগিং হবে, ইলেকশন করবে না, এখন আসলে জিতবেন না বলে ভয় পেয়ে ইলেকশন করেন নাই, তাতে আমাদের কি অসুবিধা আমি বুঝতেছি না। না, এটাকে অনেকে বলছে যে আপনাদের ঠিক সেই নৈতিক শক্তিটা থাকবে কিনা, যে নৈতিক শক্তিটা আপনাদের 2008 সালে জনগণ তো আমাদের সাথে আছে। আচ্ছা, আপনি জনগণ আপনাদের সাথে আছেন। একটি প্রশ্ন তবু বাকি রয়ে গেল, সেটা যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে হাজার হাজার রোহিঙ্গা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাড়ি জমাচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছেন। তাদের কেউ কেউ অপরাধ কর্মে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার জন্য আপনি কাকে দায়ী করবেন? পাসপোর্টের তো আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, পুলিশ ভেরিফিকেশন করে করা হয়। আর এইসব খবর এক্সাজারেশন যে হয় এটা তো আপনি বুঝেন। আচ্ছা, এক্সাজারেশন হয়, কিছু কিছু হয়তো রোহিঙ্গা পাসপোর্ট নিয়ে গেছে। আর দেখলে তো রোহিঙ্গার চেহারা, আমি যদি বলি আমি রোহিঙ্গা, আপনি তো আমি রোহিঙ্গা না, আমাকে রোহিঙ্গা বললো এটা একই কথা, এটাও একই কথা। কিছু তো স্লিপিং হয়, স্লিপ হয়, এটা অত ব্যাপক না। বাংলাদেশের শ্রমবাজার বিস্তার করার জন্য আপনি 5টি টিম তৈরি করেছেন, যে তাদেরকে অনেকগুলো দেশের নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তাদের কি অবস্থা যদি একটু বলতেন। টিম আমি করে রেখেছি, জি। এখনো তাদের বিদেশে একটা টিমও আমি এখনো পাঠাইনি এই কারণে যে দেশে পাঠাবো সে দেশের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আরো 15টা দেশে লেবার অ্যাটাচি নিয়োগের অনুমতি দিচ্ছেন। আমরা ইন্টারভিউ শেষ করে ফেলেছি। আগামী সপ্তাহের মধ্যে আমরা হয়তো অ্যাপয়েন্টমেন্টটা ডিপ্টি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোক পাঠাচ্ছি। তারা ওই দেশে যাওয়ার পরে একটা ইনিশিয়াল কন্ট্যাক্ট এস্টাবলিশ করলেই আমরা এসব টিম
পাঠাবো এবং আমরা ব্যাপক হারে মার্কেটিং করার ব্যবস্থা করছি, কারণ বিশ্বের অর্থনৈতিক মন্দাটা কাটিয়ে উঠতে গেলেই ব্যাপক হারে ডিমান্ড বিভিন্ন দেশের থেকে আসবে। এই প্রস্তুতি হিসেবেই কিন্তু আমরা এইসব ব্যবস্থা নিচ্ছি। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজ করতে যাচ্ছেন তাদের সম্পর্কে, যারা তাদের চাকরি দিচ্ছেন, তাদের মনোভাবটা কি? তাদের খুবই পজিটিভ। আচ্ছা, এটা আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি। যাদের সাথেই আমি কথা বলেছি সবাই কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা করছে। কি কারণে? যে বাঙালিরা ইজিলি ট্রেনেবল, আচ্ছা, তারা খুব স্বল্প সময়ের মধ্যে দক্ষতা অর্জন করতে পারে। আর একটা কথা, তারা সবসময় খুব উচ্ছ্বসিত ভাবে বলেন যে ভাষা শিখার দক্ষতা বাঙালিদের অনেক বেশি, আচ্ছা। আর আইন মেনে চলার প্রবণতা তাদের খুব বেশি। আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে বিদেশ থেকে যখন তারা দেশি টাকা পাঠাতে চান, সেটা কি অনেক সহজ হয়েছে এখন? অনেক সহজে আমরা করছি। যে আপনারা জানেন প্রবাসী কল্যাণ ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, সেটা কি ভালো কাজ করছে? খুবই ভালো কাজ করতেছে এবং এর ফলে আমাদেরও অনেক উপকার হচ্ছে। মাননীয় মন্ত্রী অনেক বিষয়ে খোলামেলা অনেক কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।